সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অনলাইনে আসতে বাধ্য হচ্ছি কারণ কোভিড সিচুয়েশনের জন্য। তো আমরা আজকে শতকরাটা শিখব। শতকরা চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, এটা তোমাদের কোনো জটিলতা লাগবে না লাগবে। আচ্ছা, শতকরা কথার অর্থ কি? 100তে কত, তাই তো? অর্থাৎ আমি ধরো একটা জিনিস 150, একটা আগের দাম 150 টাকা ছিল, পূর্বের দাম এটা 150, পরে সেটার দাম হয়ে গেল 175 টাকা। পূর্বে একটা জিনিসের দাম ছিল 150 টাকা, পরে হয়ে গেল 175 টাকা। তাহলে দাম বাড়লো কত? তাহলে দাম বৃদ্ধি 175 থেকে 150 বিয়োগ করতে হবে, তাহলে কত হলো? 25 টাকা, তাই তো? এবার শতকরা যখন বের করবো, তাহলে শতকরা বৃদ্ধি তখন বৃদ্ধি বাই পূর্বের মূল্য ইনটু 100%, তাহলে শতকরা পার্সেন্ট আমরা দিতে পারবো না কারণ শতকরা কথাটা ব্যবহার করেছি। তাহলে কি হবে? বৃদ্ধিটা কত হয়েছে? 25 টাকা। পূর্বের মূল্য কত ছিল? 150 টাকা। ইনটু শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 16 শূন্য কেটে গেল, 5 দুগুণ 10, 3 5 15, তারপর 50/3, তারপরে 16.213%, তাই তো? তাহলে আমাদের ওই জিনিসটার দামটা কত বেড়ে গেল? 16.213। এটা শতকরা বেড়ালো, তার মানে 100তে বের করতে হয়। হ্যাঁ, এই যে সেদিন 100 দিয়ে গুণ করেছিলাম। তার মানে আমাদের এখানে আমরা যদি ঐকিক নিয়মে এটাকে লিখতাম, তাহলে এইভাবে লিখতাম: 150 টাকায় বৃদ্ধি 25 টাকা, 1 টাকায় কত? 100 টাকা। তাহলে দেখবে একই উত্তর আসবে। দেখবে 150 টাকায় বৃদ্ধি 25 টাকা, তাহলে 1 টাকায় বৃদ্ধি কত পাবে? 25/150। আর শতকরা মানে কত? 100 টাকায় বৃদ্ধি। শতকরা যখনই চাইবে তখন 100 টাকায় বের করতে হবে মানে জিনিসটাকে। তাহলে 25 × 100/150 দিয়ে কাটাকাটি করে আগের মতো 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 5, তাহলে 50/3 মানে 16.213। তাহলে আমরা যেভাবেই ব্যবহার করি না কেন এটা বের আসবো। তাহলে শতকরা বৃদ্ধি বা হ্রাস বের করার সূত্র কি? বৃদ্ধি পেলে বৃদ্ধি যেটুকু পেলে উপরে লিখবো, নিচে পূর্বের যে মূল্য ছিল বা পূর্বের যে দামটা ছিল সেটা লিখবো, ইনটু 100 দিয়ে গুণ করবো, তাহলে শতকরা বেরিয়ে আসবে। অথবা ঐকিক নিয়ম বের করবো, যে কোনো একটা প্রসেস ভাই এইভাবে বের করবো। এটাতে ছোটোর মধ্যে হয়ে যায়, আর না হলে আমাদেরকে ঐকিক নিয়মে বের করতে হবে। যেভাবেই বের করে না কেন আমাদের এই বৃদ্ধিটা একই, মানে যেটা পাবো আমাদের বৃদ্ধি হোক হ্রাস হোক সেটা একই উত্তর পাবো। হ্যাঁ, আমরা এটাই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে যে বৃদ্ধিটুকু বা যে হ্রাসটুকু সেটা উপরে লিখবো, পূর্বেরটা আগে লিখবো, হ্যাঁ মানে নিচে লিখবো, কিন্তু এই পরেরটা লেখা যাবে না, পূর্বেরটা লিখতে হবে ইনটু 100%, তাহলে আমাদের শতকরা বেরিয়ে চলে আসবে। তাহলে শতকরাটা খুব সহজ চ্যাপ্টার। আমরা দেখবে 7-এও হয়তো এই ধরনের কিছু অঙ্ক করেছি, জাস্ট একটু তোমাদের টাচ করে দেওয়া। আর একটু নতুন দু একটা অঙ্ক আছে, সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব। যেমন শতকরাতে বলেছিল যে 50 টাকা আমি নিয়ে বাজারে গেছি, দিয়ে 50 টাকার 20% খরচ করে একটা পেন কিনে, 12% খরচ করে একটা পেন কিনেছি, তাই তো? তাহলে পেনের মূল্য কত হবে? এবার পেনের মূল্য এক লাইনে অঙ্কটা চলে আসবে। পেনের মূল্য, তাহলে এই যে আমার কাছে ছিল কত টাকা? 50 টাকা, তার কত পার্সেন্ট? 12%, মানে 12% মানে 12/100। তাহলে আমি যত টাকা নিয়ে গেছিলাম তার 12% খরচ করে আমি কি করেছি? পেনটাকে কিনেছি, তাই তো? তাহলে যত পার্সেন্ট খরচ করেছি তত পাশে গুণ হয়ে যাবে, আর পার্সেন্টেজের জন্য নিচে কত চলে আসবে? 100 চলে আসবে। কেটে আমাদের কেটে 2 হলো, 2 দিয়ে 12 কেটে গেলে 6, তাহলে 6 টাকা। তাহলে আমি ক টাকা দিয়ে পেনটা কিনেছিলাম? 6 টাকা দিয়ে পেনটা কিনেছিলাম। এই গেল মানে শতকরা বের করার পদ্ধতি, বা শতকরা থেকে কাজে লাগিয়ে আমরা কোনো কিছুর মূল্য কিভাবে বের করতে পারবো সেটা। হ্যাঁ, আচ্ছা, এইরকম ভাবে 2-এর অঙ্ক কোনো অসুবিধা হবে না। 3-এর অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 2-এর অঙ্কটা কিন্তু একটু বলে দিই। আমি একটা জিনিসের দাম ছিল 3 লক্ষ টাকা, তাই তো? বা বিদেশ থেকে একটা জিনিস কিনতে গিয়ে সেই জিনিসটার দাম পড়লো 3 লক্ষ টাকা। এবার সেটা কিনে নিয়ে এসে কি করা হলো? যখনই আমরা আমাদের দেশে ঢোকাচ্ছি, আমাদের কাস্টমস ডিউটি আছে, সেই কাস্টমস ডিউটি কি করবে? তারা একটা ট্যাক্স নিয়ে নেবে। কত পার্সেন্ট ট্যাক্স নিয়ে নিচ্ছে? 120%। তাহলে 120% মানে কত? 120/100, তাই তো? 120% ট্যাক্স মানে 120/100 দিয়ে আমরা কি করলাম? কত টাকা ট্যাক্স লাগলো দেখে নিই আমরা।
36,000 টাকা। একক দশক শতক হাজার লক্ষ, 1 শূন্য থেকে গেল 1 2 3 4 36 না 3,60,000 টাকা। তাহলে আমাদের ট্যাক্স লাগলো 3,60,000 টাকা। তাহলে টোটাল আমাদের দাম পড়ে গেল কত? এদিকে 3 লক্ষ টাকা তো আগে দাম ছিলই, প্লাস এদিকে 3,60,000 টাকা ট্যাক্স পড়লো। টোটালে হয়ে গেল 1 2 3 4 6, তাহলে 6,60,000 টাকা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে আমরা যখন কোনো জিনিস বিদেশ থেকে কিনে নিয়ে আসবো, বিদেশে যখন আমাদের কোনো বন্দরের মাধ্যমে বা কোনো এতে কোর্টে বা কোনো আমার বিমানবন্দরের মাধ্যমে যখন আমরা ঢুকতে যাব জিনিসটা নিয়ে, তখনই ওখানে কাস্টমস ডিউটি আছে, তারা কি করবে আমাদের কাছ থেকে একটা ট্যাক্স নিয়ে নেবে। তা এই জিনিসটা 3 লক্ষ টাকায় কিনেছি, তার কত পার্সেন্ট ট্যাক্স নেবে? 120%। 120% মানে কত হলো? 3,60,000 টাকা। তাহলে এই টাকাটা কিনতে হয়েছে আর এই টাকাটা আমার ট্যাক্সের দাম পড়লো। টোটাল মূল্য কত পড়ে গেল আমার? 6,60,000 টাকা। এটা হলো 2 এর অঙ্কটা। খুব সহজই অঙ্কটা, এটাও বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, আমরা চলে আসবো 3 এর অঙ্কে। 3 এর অঙ্কে কি বলেছে? 80 টাকার কত পার্সেন্ট? 15%। মানে কত টাকা, তাই তো? 80 টাকার 15% মানে সমান 80 টাকার মানে এর আছে তো, এর মানে গুণ কত পার্সেন্ট? 15%, মানে 15/100। এই পার্সেন্টেজের জন্য নিচে 100 আসলো, এত টাকা। তাহলে 80 টাকার 15% মানে এত টাকা। 0 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 4, মানে 12 টাকা। তাহলে 80 টাকার 15% মানে কত হয়ে গেল? 12 টাকা। তাহলে এই ধরনের অঙ্কগুলো 1 নম্বর শর্ট কোশ্চেনে দেয়, পারবে নিশ্চয়ই যে যে টাকার যত পার্সেন্ট তত দিয়ে গুণ করতে হবে। যেমন 2 এর অঙ্কটা 215 টাকার 12%, তাহলে 215 ইনটু কি করব? 12/100। বা 3 এর অঙ্কটাই 37.8 মিটারের 110%, তাহলে 37.8 ইনটু 110 এর 100। এইভাবে আমরা কি বের করব? পরে পরগুলো বের করে নিতে হবে। হ্যাঁ, আর 4 এর অঙ্কগুলো দেখো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, 3 এর থেকেও বেশি ইম্পর্টেন্ট 4 এর গুলো শর্ট কোশ্চেনে দেয়। 4 এর আমি 3 একটা করে দিচ্ছি 4 এর। হ্যাঁ, 4 এর 3 আর বাকিগুলো আমি পরে পাঠিয়েছি, তবু আমি 3 এরটা বুঝিয়ে দিলে ওগুলো বুঝতে পেরে যাবেন, কোনো অসুবিধা নাই। তা প্রথমে ছিল আমাদের 2 কিগ্রা 250 গ্রাম। এগুলোকে সবসময় একই রকম এককে আনতে হবে। হ্যাঁ, দুটোরই একক এক আনতে হবে। যেমন 2 কিগ্রা 250 গ্রামকে আমি গ্রাম করে নিই। আচ্ছা, 2 কিগ্রা মানে 2000 গ্রাম, আর এদিকে 250 গ্রাম। টোটাল কত হলো যোগ করলে? 2250 গ্রাম। আর আরেকটা দেওয়া আছে দেখো 0.72 কুইন্টাল। কুইন্টাল মানে 100 কেজিতে 1 কুইন্টাল হয়। তার মানে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কেজি বেরিয়ে আসবে। আচ্ছা, 100 দিয়ে যেই গুণ করব তাহলে 0.72 ইনটু 100, এটা কি হলো? কেজি, তাই তো? আচ্ছা, এই কেজিকে আবার গ্রাম করতে গেলে আবার কি দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তবেই গ্রাম হয়ে গেল। আমি ধাপে ধাপে আরেকবার বলে দিই। ছিল আমাদের 0.72 কুইন্টাল। কুইন্টাল থেকে কেজি করতে গেলে 100 দিয়ে গুণ হয়, 100 দিয়ে গুণ করলাম। সেখান থেকে আবার গ্রাম করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, ওই জন্য 1000 দিয়ে গুণ। তাহলে আমরা টোটালে গ্রাম বেরিয়ে আসলো। এই দশমিক উঠে নিচে কত আসলো? 100 আসলো। 100 কেটে গেল, তার মানে কত হয়ে গেল? 72,000 গ্রাম। তাহলে কত হলো? 72,000 গ্রাম। তাহলে কি হবে? দুটোকেই, যে দুটো রাশিমালা দেওয়া থাকে, দুটোকে একই রকম এককে আনতে হবে। হ্যাঁ, ওই একটা কিগ্রা একটা গ্রামে বা একটা কুইন্টালে রাখলে চলবে না, সব এক রকম আনতে হবে। হয় সব গ্রামে, নাই সব কিগ্রায়, যে কোনো এক রকম করতে হবে, তবেই আমাদের অঙ্কগুলোকে ঠিক হবে। তাহলে আমাদের 2 কিগ্রা 250 গ্রাম মানে 2250 গ্রাম পেলাম, আর এদিকে 0.72 কুইন্টাল মানে কত পেয়ে গেলাম? 72,000 গ্রাম। এটা বুঝতে পারলে সবাই? দেখ কি বলেছিল যে এই 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম কমা দিয়ে আসতে দেখবে এত কুইন্টালে শতকরা পরিমাণ আমাদের বের করতে হবে। তা যেটার সঙ্গে র হবে কুইন্টালের এর সঙ্গে সেটাকে নিচে বসাতে হবে, আর এটাকে কোথায় বসাতে হবে? তাহলে উপরে। আচ্ছা, আমরা 2 কিগ্রা 250 গ্রাম মানে কত জেনেছি? 2250। তাহলে 2250 বাই কত আসবে? আর যেটার সঙ্গে র হবে ওই যে কুইন্টালের, সেটা কোথায় বসবে? নিচে। সব সময় এটাই বসাবো, ইনটু 100% দিয়ে গুণ করব। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে বলি শতকরা। যদি
এই শতকরা কথার ব্যবহার না করি তাহলে পার্সেন্ট চিহ্ন দেব, আর শতকরা কথার ব্যবহার করলে পার্সেন্ট চিহ্নটা দেব না। মাথায় ঢুকলো জিনিসটা সবার? শতকরা কথাটা যদি লিখে দিই তাহলে পার্সেন্ট চিহ্নটা দেব না, আর যদি না লিখি তাহলে পার্সেন্ট চিহ্নটা দেব। হ্যাঁ, এবার 2 0 2 0 কাটলো, 1 0 1 0 কাটলো, 9 দিয়ে কেটে গেলে 8, 9 দিয়ে কেটে গেলে 25, 25 এর 8 মানে 3 পূর্ণ 1 এর 8%। তাহলে 2 কিগ্রা 250 গ্রামটা 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ হয়ে গেল? 3 পূর্ণ 1 এর 8%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শর্ট কোশ্চেন এটা দেয় অঙ্কটা খুব। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হচ্ছে যে এককগুলো যেন আমাদের কি থাকে, সব একই রকম থাকে। হ্যাঁ, দু রকম একক, একটা গ্রামে, একটা কুইন্টালে বা একটা কেজিতে এরকম রাখলে চলবে না। প্রথমগুলোকে সব গ্রামে প্রকাশ করে নিলাম, দ্বিতীয় যে মানটা দেওয়া আছে সেটাকেও গ্রামে প্রকাশ করে নিলাম, দিয়ে তখন আমরা সেটাকে শতকরা প্রকাশ করলাম। শতকরা করতে গেলে যেটার সঙ্গে র থাকে, কুইন্টালের বলে একটা র আছে দেখো, সেটা নিচে বসবে, আর এটা তাহলে উপরে বসবে, ইনটু 100% দিয়ে গুণ করবো, তাহলে শতকরা বেরাবে। আর এখানে শতকরা কথাটা ব্যবহার না করলে পার্সেন্ট চিহ্নটা দেব, আর শতকরা কথাটা ব্যবহার করলে পার্সেন্ট চিহ্নটা দেব না। দিয়ে কত হয়ে গেল? 3 পূর্ণ 1 এর 8। তাহলে 4 অঙ্কগুলো পারছো সবাই? আচ্ছা, 5 অঙ্ক আমি একটা দেখিয়ে দিই। 5 অঙ্ক কি বলেছিল? হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত? হাইড্রোজেন to oxygen 2:1। তাহলে অতএব হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার, হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার কি হবে? আচ্ছা, হাইড্রোজেনের অনুপাতটা উপরে বসবে, আমরা এটা শিখেছি, অনেক আগে শেখা আছে দেখবে। আর অনুপাতের সমষ্টিটা কোথায় বসবে? নিচে, তার মানে 2/3। আর অক্সিজেনের আনুপাতিক ভাগহার কি হবে? অক্সিজেনের আনুপাতিক ভাগহার, এটা আসলে অংশ হিসাবে আসে, এত অংশ, আর এটা 3। এই অক্সিজেন অনুপাত কোনটা? 1, তো 1 বাই নিচে কত? 2 যোগ 1, তার মানে 1/3 অংশ। এবার এটাকে কি চেয়েছে আমাদের? অংশ হিসাবে চাইনি, শতকরা হিসাবে চেয়েছে। হ্যাঁ, এবার কোন ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করে নিন, খুবই সহজ, 100% দিয়ে গুণ করে দেয়া। হ্যাঁ, তাহলে অতএব হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ কি হবে? এই কোন ভগ্নাংশ মানে যে 2/3 ভগ্নাংশ তাকে শতকরা করতে গেলে কি দিয়ে গুণ করে শতকরা চলে আসবে? সেটা 100% দিয়ে গুণ। আমরা যেহেতু শতকরা কথাটা লিখিনি, তাহলে পার্সেন্ট চিহ্ন দিচ্ছি, আর 100 দিয়ে গুণ করা মানে শতকরা প্রকাশ হয়ে গেল। তার মানে 200/3, 200/3%, তার মানে হলো 66 পূর্ণ 2/3%। এটা আসলে কত হয়ে গেল? 66 পূর্ণ 2/3%। এটা হাইড্রোজেন বেরিয়ে গেল। একই রকম ভাবে তাহলে অক্সিজেন আমাদের বেরিয়ে চলে আসবে, অক্সিজেনের পরিমাণ, তাহলে 1/3 ইনটু 100%, তাই তো? তারপর কত হয়ে গেল? 100/3%, তার মানে 33 পূর্ণ 1/3%। তাহলে শতকরা প্রকাশ করতে গেলে আগে আনুপাতিক ভাগহার করে আমাদের সেটাকে অংশে মানে ভগ্নাংশ নিয়ে আসতে হবে, সেই ভগ্নাংশকে 100% দিয়ে গুণ করে দিতে হবে আমাদের, তাহলে সেটা কিসে প্রকাশিত হয়ে যাবে? শতকরা প্রকাশ হয়ে যাবে। আর এটা 6 গেল। আচ্ছা, 6 এর এটা বলবো যেটা 6 এর অঙ্ক। আচ্ছা, আমরা 7 এর অঙ্কটাতে চলে আসছি। এবার 7 এর অঙ্কটা দেখবে, এগুলো আমি সবই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে দেখবে, এটার সঙ্গে ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেখবে, তাহলে দেখবে বুঝতে খুব সুবিধা হয়ে যাচ্ছে। আর 7 এর অঙ্কটা খুব সহজ, যে একটা কারখানায় প্রথমে প্রতিদিন 1500 বোতল তৈরি হতো, দিয়ে পরে শুরু হতো তৈরি হয়ে গেল 1695টি করে দৈনিক, দৈনিক মানে প্রতিদিন। তাহলে উৎপাদন বৃদ্ধি পেল কত? উৎপাদন বৃদ্ধি পেল কতটা? কত? 1695 থেকে আগে যেটা ছিল সেটা বিয়োগ হয়ে গিয়ে 195 উৎপাদন বৃদ্ধি পেল। তাহলে অতএব উৎপাদন বৃদ্ধির হার, উৎপাদন বৃদ্ধির হার, আচ্ছা, উৎপাদন বৃদ্ধির হার আমরা কি করে বের করতে পারবো? যে উৎপাদনটা বৃদ্ধি পেল, যদি বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, যাই হোক না কেন, যেটা বৃদ্ধি পাবে বা যেটা হ্রাস পাবে সেটা উপরে লিখবো। এখানে উপরে লিখবো, তাহলে কত? 195 বাই আগের যে উৎপাদন, এই পরের উৎপাদন না, আগের উৎপাদন কত ছিল? 1500,
1500 এটা নিচে ইনটু 100% দিয়ে দিই। তাহলে মনে থাকবে এটা যেটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বসবে উপরে, আর নিচে বসবে কি আগের যেটা ছিল সেই উৎপাদনটা দিয়ে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে শতকরা রেশিও আসবে 0 0 কেটে গেল, 15 দিয়ে কেটে গেল 13, তাহলে 13%। তাহলে উৎপাদন বৃদ্ধি পেল কত? 13%। নিশ্চয় সবাই বুঝতে পারলে এটা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 8 অঙ্কে। আচ্ছা, আমাদের বাতাসে আমরা জানি একটা যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এদের একটা শতকরা ভাগ আছে। যেমন নাইট্রোজেন হচ্ছে 75.6%, অক্সিজেন হচ্ছে 23.04%, আর কার্বন ডাই অক্সাইড 1.36%। তাহলে এরকম 25 লিটার বায়ুতে কতটা অক্সিজেন হবে? হ্যাঁ, তাহলে 8 অঙ্কের ক্ষেত্রে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কি করে পাবো? 25 ইনটু কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? 75.6%। 75.6%। পার্সেন্ট মানে নিচে কি বারবার বলা হচ্ছে যে 100 আসে নিচে একটা। এবার আমরা এত লিটার হয়ে যাবে, নাইট্রোজেন পরিমাণ এত লিটার। আচ্ছা, এই দশমিক তুলে আমি একটা কি করলাম, নিচে 10 করে নিলাম, দিয়ে 25 দিয়ে কেটে গেলে এটা 4 হলো, 4 দিয়ে এটা কেটে গেলে 4 18 72, 4 9 189 নিচে 10। আর আমরা কাটতে যাব না, 10 এ দিয়ে ভাগের একটা সুবিধা আছে, একবার দশমিক বসে যায়। তার মানে 18.9 লিটার। তার নাইট্রোজেনের পরিমাণ কত হয়ে গেল? 18.9 লিটার। সবাই বুঝতে পারলে? একই রকম ভাবে তাহলে ওই 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ কি হবে? 25 ইনটু ওই যে 23.04, এখানে 23.04/100, আর কার্বন ডাই অক্সাইড একই রকম ভাবে বের করব। 25 ইনটু 1.36, কত পার্সেন্ট আছে? 1.36%। তাহলে 1.36/100 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা অক্সিজেনও বের করে নিতে পারবো, নাইট্রোজেনটাও এই কার্বন ডাই অক্সাইডও বের করে নিতে পারবো। এইভাবে আমরা করে যাব। আচ্ছা, তাহলে বাকিটুকু এইটুকু আমি করে দিলাম না, তোমাদেরকে তারপর পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে বুঝতে পেরে যাবে, দেখবে একই রকম ভাবে বেরিয়ে আসবে। আচ্ছা, 9 অঙ্ক কি বলেছে? তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে বই কিনলো। বই কিনতে গিয়ে সেই বইয়ের উপর দাম লেখা আছে 200 টাকা। এবার মিলন দাদা বললো যে আমি পরপর দুবার 10% একবার 5% ছাড় দেবো। একবার 10% ছাড়, একবার 5% ছাড়। তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় কত হবে? প্রথম বারে ছাড় বা প্রথম ক্ষেত্রে ছাড়, অ্যাকচুয়ালি কি হবে? প্রথম বারে ছাড়। আচ্ছা, দাম ছিল 200 টাকা, তার কত পার্সেন্ট ছাড়? 10%। তাহলে 10 এর 100, 2 শূন্য কেটে গেল, তাহলে 20 টাকা ছাড় হয়ে গেল। আচ্ছা, দাম লেখা ছিল 200 টাকা, তার থেকে যদি 20 টাকা ছেড়ে দেয় তাহলে কত টাকা দাম হয়ে গেল? তাহলে প্রথম ছাড়ের পর মূল্য, প্রথম ছাড়ের পরে মূল্য কি হয়ে যাবে? এই যে আগে মূল্য ছিল 200 টাকা দাম লেখা ছিল, তাই থেকে ছাড় 20 টাকা, সেটা বাদ, ছাড় মানে তো বাদ দিয়ে দাও, কমিশন দিয়ে দাও। হ্যাঁ, তাহলে 180 টাকা। তাহলে এখন একবার প্রথম ছাড়ের পরে দাম হয়ে গেল 180 টাকা। এবার কি হয়ে গেল? আবার একটা ছাড় দিচ্ছে 5%। সেটা কোনটার পর হবে বলতে দেখি? এই 180 টাকার পরই হবে। এটা কিন্তু 200 টাকার পরে ছাড় হবে না। হ্যাঁ, কারণ ওইটা 20 টাকা ছাড় দিয়ে তো মূল্য 180 হয়ে গেছে। এবার দ্বিতীয় বারে ছাড় কত হয়ে যাচ্ছে? 180 ইনটু এটা 5%, মানে 5 এর 100, তাই তো? 0 0 কাটলো, 5 2 10, 2 দিয়ে কেটে গেল 9 টাকা ছাড়। দ্বিতীয়বারে ছাড় হলো কত টাকা? 9 টাকা। তাহলে দ্বিতীয় ছাড়ের পরে মূল্য কত হয়ে যাচ্ছে? 180 টাকা ছিল, সেখান থেকে 9 টাকা ছাড় আরো হয়ে গেল, দিয়ে 171 টাকা। হ্যাঁ, 171 টাকা। তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দেবে? 171 টাকা দেবে। দাম লেখা ছিল 200 টাকা, প্রথমবারে ছাড় পেল 20 টাকা, দিয়ে 180 টাকা দাম হলো। তারপর আবার 5% ছাড় হয়ে 9 টাকা ছাড় পেল, দিয়ে বিয়োগ করে দিয়ে 180 থেকে 9 বিয়োগ করলে 171 টাকা হলো। তাহলে মিলন দাদাকে সেই তৃষা কত টাকা দেবে? 171 টাকা দেবে। আচ্ছা, আমরা চলে আসছি পরের অঙ্কটায়। 10 এর অঙ্কটাই বলেছে একটা বর্গক্ষেত্রে বাহু 10% বাড়ালাম, তাহলে তার ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে? হ্যাঁ, তো আমরা অঙ্কটাকে 100 ধরে করতে পারি, এবার x ধরেও করতে পারি। তাই এখনো আমাদের x ধরে, আমরা যেহেতু 8 এ পড়ছি, এখন 8 এ কিন্তু x ধরে অঙ্ক এখনো
এখনো শুরু হয়নি, আমরা সেই জন্য 100 ধরে অঙ্কটাকে করবো। ধরি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য 100 একক, 100 একক ধরে আমরা করছি। হ্যাঁ, তার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? 100 বর্গ, এত বর্গ একক। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার সূত্র দিয়ে হয়, তাহলে 10,000 বর্গ একক। আচ্ছা, পরে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, পরে বাহুর দৈর্ঘ্য দেখো 10% বৃদ্ধি পেয়েছে বলেছে এখানে। ওই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়িয়ে দিল, তাহলে কত হয়ে গেল? ছিল কত ছিল আগে? 100 ছিল, আর 10 বেড়ে গেল, কত হয়ে গেল? 110 একক। তাহলে পরে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? পরে ক্ষেত্রফল ওই যে 110 এর বর্গ, এটা এত বর্গ একক হয়ে যাবে। তার মানে কত হয়ে গেল? এটা 11 বার গুণ করলে 12,100 এত বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10,000 আর এখন হলো 12,100। তাহলে বাড়লো না কমলো? বেড়ে গেল। কতটা, কত বাড়লো? 2100 বেড়ে গেল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 12,100 থেকে 10,000 বিয়োগ, কত হয়ে গেল? 2100 বর্গ একক। এটা বৃদ্ধি পেল, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে গেল কত? 2100 বর্গ একক। এবার আমাদের চেয়েছে কিন্তু শতকরা কত বৃদ্ধি পেল, তাই তো? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল এবার এটা বৃদ্ধির হার বের করব। হার মানে শতকরা হিসাবে আসবে, কিন্তু শতকরা কথাটা ব্যবহার যদি না করি তাহলে আমরা একটা পার্সেন্ট দেব। আর যদি শতকরা কথাটা ব্যবহার করি যে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার, তাহলে পার্সেন্ট চিহ্নটা দেব না। এই তো অঙ্ক। তা বৃদ্ধি হচ্ছে 2100 বাই পূর্বের ক্ষেত্রফল, সেটা কত? 10,000 ইনটু 100%, তাহলে শতকরা বেরিয়ে চলে আসে। তাহলে যেটা বৃদ্ধি পেলো সেটা উপরে বাই টোটাল বৃদ্ধিটা নিচে ইনটু 100%, তাহলে শতকরা বেরিয়ে চলে আসে। হ্যাঁ, কত আসছে? দিয়ে আমাদের দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 21%। ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? 21%। তাহলে কিভাবে করলাম বুঝতে পারলে সবাই অঙ্কটাকে? ওটাকে আমরা কি ধরলাম? আগে বাহুটা 100 ধরলাম, ক্ষেত্রফল বের করে নিলাম, পরে 10 বেড়ে গেল মানে 110 হয়ে গেল, পরে আবার বর্গ করে ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে দেখতে পেলাম ক্ষেত্রফল বৃদ্ধি করলো 2100। এবার বৃদ্ধির হারের সূত্র কি? 2100 বাই আগের ক্ষেত্রফল ইনটু 100%। হ্যাঁ, সবসময় নিচে কিন্তু আগেরটা যেটা ছিল, মূল যেটা ছিল সেটার ভিত্তিতে শতকরা বের করতে হবে। আচ্ছা, আমরা চলে আসছি 11 অঙ্কে। কি বলেছে 11 অঙ্ক? যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেয়। 15% ছাড় কথার অর্থ কি? আমার কাছে যদি বিদ্যুতের বিল 100 টাকা হয়, আমাকে 15 টাকা ছেড়ে দেবে, 85 টাকা দাম নেবে, তাই তো? তাহলে 100 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে কত টাকা? 15 টাকা। তো কথাটা আমি ঘুরিয়ে লিখতে পারি এরকম, 15 টাকা ছাড় পাওয়া যায়, টাকা ছাড় হয় যখন বিল কত টাকা? যখন বিল সমান 100 টাকা। এই কথাটা লেখা যায় তো? 15% ছাড় মানে কথার অর্থ যে আমার যদি 100 টাকা বিল হয় তাহলে আমি 15 টাকা ছাড় পাবো। তাহলে কথাটাকে আমি ঘুরিয়ে লিখছি, 15 টাকা ছাড় হয় যখন বিল হলো 100 টাকা। হ্যাঁ, 1 টাকা ছাড় হয় যখন বিল হতে হবে 100/15, আর মোট ছাড় পাওয়া যাচ্ছে 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় হয় যখন বিল হবে 100 × 54/15। এটা আমরা ঐকিক নিয়মে করলাম। আমরা এটাকে ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে ব্যবহার করতে পারতাম। আমার ছাড়ের সঙ্গে মোট বিল সম্পর্ক সমস্যাতে নিয়ে আসবো, ছাড় আর মোট বিল দিয়ে আমাদের এটার সঙ্গে সরল সম্পর্ক আসবে, করে এখান থেকে ত্রৈরাশিক কাজে লেগে করলেও একই এটাই আসবে আমাদের। হ্যাঁ, তাই এটা কেটে গেলে 3 দিয়ে কেটে গেলে 5, 3 দিয়ে কেটে গেলে 3 8 54, 5 দিয়ে কেটে গেলে 20, 18 কে 3 দিয়ে 20 দিয়ে গুণ করলে 360 টাকা। তাহলে আমাদের বৃদ্ধি পেল কত টাকা? 300। এই মানে বিলটা, মূল বিলটা কত ছিল? 360 টাকা। তাহলে আমাদের 54 টাকা ছাড় কখন পাবো? যদি আমার বিল হয় কত? 360 টাকা। আমরা ঐকিক নিয়মে এখানে করে দিলাম। আমি দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা পাঠিয়েছি সেটা আবার কি করেছি, সেটাকে আমরা ওই ত্রৈরাশিক পদ্ধতিকে কাজে লাগিয়ে করেছি। হ্যাঁ, আমরা তো ত্রৈরাশিক পদ্ধতি আগে শিখেছি, সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা এটাকে করেছি। আচ্ছা, আর 12 নম্বরে দেখো তোমাদের
কি বলেছিল 12 নম্বরটায়, যে চিনির মূল্য 20% বেড়ে গেছে। 20% বেড়ে গেছে মানে আগে আমার ধরে নিতে হবে, ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, 100 একক চিনি পাওয়া যেত বা পাওয়া যায়, এটা পূর্বে। এখন কিন্তু 10% বেড়ে গেছে, তার মানে এখন কি 110 টাকায় কত পাওয়া যাবে, 100 একক, তাই তো? 10% না 20% বেশি, 20% বেশি, তাহলে 120 টাকায় পাওয়া যাবে 100 একক। 20% বৃদ্ধি অর্থ, তাহলে চিনির দাম আগে 100 টাকায় আমি 100 একক পেতাম, এখন তাহলে সেই 100 টাকায় কিন্তু আর 100 একক পাবো না, 20% দাম বেড়ে গেছে, তার মানে 120 টাকায় পাবো 100 একক। হ্যাঁ, তাহলে 1 টাকায় কত পাবো, 120 একক। আর দেখো বলেছে ওই পরিবার খরচ কিন্তু কমাবে না, খরচ মানে কি, তাহলে 100 টাকা খরচ করতো, করে 100 একক চিনি কিনে নিয়ে আসতো, সেটাই চালাতো সংসারে। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে, দাম বেড়ে যাওয়ার জন্য সে 100 টাকায় কিন্তু সে 100 একক পাচ্ছে না, তাকে কিনতে গেলে 120 টাকা দিলে তবেই সে 100 একক পাবে, কিন্তু সে খরচ করবে সে 100 টাকায়, 100 টাকার বেশি খরচ বাড়াবে না সে। তাহলে 100 টাকাতে কত পাওয়া যায় আমরা দেখে নিই, 100 বাই 120 এত একক, একটা শূন্য কেটে গেল, 4 থেকে কেটে গেল 3, 4 25 100, 250 বাই 3 এত একক তারা চিনি ব্যবহার করছে। আগে করতে 100 একক, এখন করছে 250 বাই 3, 250 বাই 3 মানে 100 এককের থেকে কম কিন্তু। হ্যাঁ, তাহলে শতকরা হ্রাস পেল কত, শতকরা হ্রাস বা ব্যবহার হ্রাস পেল, ব্যবহার হ্রাসের হার, ব্যবহার হ্রাসের হার। দেখো আগে করতে 100 একক আর এখন করছে 250 বাই 3, 250 বাই 3। আর এটা পার্সেন্ট আমরা কেন লিখতে পারবো, কারণ দেখো আগে 100 একক ব্যবহার করতো, তো 100 এককে যেটা বৃদ্ধি পায় বা যেটা হ্রাস পায় সেটাকে শতকরা বলা হয়। তাহলে সেই জন্য আমাদের আলাদা করে আর শতকরা বের করতে হচ্ছে না, যেহেতু আমাদের 100 ধরে করেছে আমরা। হ্যাঁ, তাহলে আলাদা করে আমাদের শতকরা প্রয়োজন হচ্ছে না, বিয়োগ করলে এটা আসবে 50 এর 3%, তার মানে 16 পূর্ণ 2 এর 3%। বুঝতে পারলে সবাই এটা? তাহলে যে তাহলে আমাদের এটা কি শতকরা বের করতে গেলে আমাদের 100 তে বের করতে হয়, কিন্তু যেহেতু এটা আমরা 100 ধরে অঙ্কটা করেছিলাম সেই জন্য আর শতকরা আলাদা করে বের করতে হলো না, আমাদের যেটা বেরিয়ে আসলো সেটা 100 থেকে বিয়োগ করলে শতকরা বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা চলে যাচ্ছি আমরা 13 অঙ্কে। কি বলেছে 13 অঙ্কটাই, যে বরফ জমে জল জমে বরফ পরিণত হলে আয়তন, তাহলে 100 একক জল জমে বরফ হবে কত একক বলতে দেখি, 110 একক নিশ্চয় কি, তাই হবে না? 100 একক যদি জলকে আমরা জমিয়ে দিই তাহলে কত পাবো, 110 একক বরফ পাবো, কারণ আমরা জানি জল জমে বরফ পরিণত হলে আয়তন বেড়ে যায়, 10% বেড়ে যায়। আচ্ছা এটাকে আমি তাহলে বলো ঘুরিয়ে, তাহলে 110 একককে যদি এবার বলা হয় তাহলে আমরা সেই 100 একক জল পাবো। আমাকে যদি 110 একক এবার বরফ দিল, আমি সেটাকে এবার গলিয়ে দিলাম, এবার ঘুরিয়ে উল্টো কাজ করলাম, তাহলে কি পাবো আমরা, আবার সেই 100 একক জল নিতে পাবো। তাহলে বরফের ক্ষেত্রে কি হয়ে গেল, 110 এককে হ্রাস পেল কত, 10 একক না, তাই তো? এবার 110 একক বরফকে যদি আমরা গলিয়ে দিই তাহলে আমরা পাবো 100 একক জল, তাহলে 100 এককে হ্রাস পেয়ে যাচ্ছে কত, 10 একক পেয়ে যাচ্ছে হ্রাস। আচ্ছা 1 এককে কত হ্রাস পাচ্ছে, 10 বাই 110 একক, আর শতকরা মানে 100 এককে কত পাচ্ছে। হ্যাঁ, 10 * 100 বাই 110, 0 0 কেটে গেল, 100 বাই 11 মানে 9 পূর্ণ 1 এর 11। তাহলে যখন বরফ বলে জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পায় কত, 9 পূর্ণ 1 এর 11। আর যখন জল জমে বরফে পরিণত হয় তখন আয়তন 10% বাড়ে। কিভাবে আমরা করলাম, আমরা যদি 10% বৃদ্ধি পাওয়ার অর্থ 100 একক জল নিই, সেই 100 একক জলটা জমে যখন বরফ হবে কত একক হবে, 110 একক। এবার উল্টো কাজ করলাম, তাপ দিলাম, সেই 110 একক বরফে তাপ দিলাম, গলে গিয়ে যখন জল হবে আবার তো সেই 100 একক তৈরি করবে, তাহলে 110 এককে কত কমে যাচ্ছে, 10 একক, একে কত কমে যাচ্ছে, 100 তে কত কমে যাচ্ছে, তাহলে শতকরা বেরিয়ে চলে আসছে। তাহলে যখন বরফ জমে বরফ গলে জলে পরিণত হয় তখন আয়তন তার হ্রাস পায় কত %, 9 পূর্ণ 1 এর 11। অঙ্কটা এটাই ছিল আমাদের। হ্যাঁ, আর আজকে শেষ অঙ্ক দেখো,
উচ্চ ফলনশীল ধান চাষ করে আমাদের 14 অঙ্কটা, উচ্চ ফলনশীল ধান চাষ করায় খরচ ফলন বৃদ্ধি পেয়েছে 55% আর খরচ বৃদ্ধি পেয়েছে 40%। এবার আগে খরচ ছিল 1200 টাকা, তাহলে খরচ বৃদ্ধি পেল কত? খরচ বৃদ্ধি পেল 1200 টাকা খরচ ছিল, তার 40% বেড়ে গেল, তাই তো বলেছে এখানে। দেখো তো 1200 টাকা আগে এই যে খরচ ছিল 1200 টাকা আর খরচ বৃদ্ধি পেল 40%। 40% মানে 40 এর 100, দুটো শূন্য কেটে গেল, 4 12 48 মানে 480 টাকা। আর এই খরচ বাড়লো কিন্তু তার ফলে আবার ফলনটাও বেড়ে গেল। কত ফলন বাড়লো? ফলন বাড়ছে, আগে ছিল 3000 টাকা, তাহলে ফলন বৃদ্ধি পেল কতটা? 3000 টাকা কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 55% বলে দিয়েছে। দেখো ফলনটা আবার 55% বেড়েছে, খরচ বেড়েছে 40% কিন্তু ফলন বেড়েছে 55%। তাহলে 55% মানে কত হয়? দুটো শূন্য কেটে গেল, 3 5 15 5 1650 টাকা। আচ্ছা, তাহলে দেখো খরচ বাড়লো, উচ্চ ফলনশীল ধান চাষ করায় খরচ বাড়লো 480 টাকা কিন্তু ফলনটা আরো বেশি বেড়ে গেল, 1650 টাকা বাড়লো। তাহলে আয় বাড়লো কত? তাহলে আয় বৃদ্ধি পেল কি করে পাবো আমরা? 1650 থেকে 480 বিয়োগ করে দিলে যা হবে 0 7 5 1170 টাকা। খুব সহজে অঙ্কটা বেরিয়ে চলে আসলো আমাদের। তাহলে আমি দেখো বারবার বলে দিচ্ছি, উচ্চ ফলনশীল ধান চাষ করতে গেলে নিশ্চয়ই বীজের দাম বেশি পড়ে যাবে। সেই হিসাবে আগে খরচ ছিল 1200 টাকা, এমনি কমা ধান ব্যবহার করতো, কমা বীজ, তাতে 1200 টাকা খরচ হতো। এখন তাহলে কি হচ্ছে? 40% বেড়ে যাচ্ছে, মানে 40/100 তে গুণ করলাম করে 480 টাকা খরচ বেড়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে এই উচ্চ ফলনশীল ধান চাষ করে ফলন বেশি হলো। কত টাকা ফলন বাড়লো? 55% বেড়েছে ফলন। তার মানে আগে ছিল 3000 টাকা, তার 55% মানে 95/100 করে 1650 টাকা। তাহলে এইটা খরচ বাড়লো, এটা ফলন বাড়লো। তাহলে আয় বাড়লো কত? এই ফলন বৃদ্ধি থেকে খরচ বৃদ্ধিটা বিয়োগ করলে আমরা কত পেয়ে গেলাম? 1170 টাকা। তাহলে উচ্চ ফলনশীল ধান চাষ করার উত্তর লিখে দেবো আমরা যে ওই চাষির আয় বৃদ্ধি পেল 1170 টাকা। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি শতকরার এই পর্যন্ত করলাম। এর পরের দিন বাকিটুকু করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শতকরাতে কতগুলো জিনিস মনে রাখবে, যে শতকরা বের করতে গেলে 100 বের করতে হয়, হ্যাঁ। আর বৃদ্ধির হার বা হ্রাসের হার বের করার সময় আমরা যেটা বৃদ্ধি বা হ্রাস সেটা উপরে লিখবো, আর নিচে লিখবো কি পূর্বের যেটা ছিল, হ্যাঁ, পূর্বের যেটা ছিল সেটা নিচে লিখবো, কিন্তু বর্তমানে যেটা হলো সেটা লিখবো না, কিন্তু 100% গুণ করবো, তাহলে শতকরা বেরিয়ে আসবে। আর এই পার্সেন্ট বের করার সময় যদি কোনো কারণে আমরা শতকরা কথাটা আগে ব্যবহার করি তাহলে পার্সেন্ট ব্যবহার করবো না, আর যদি পার্সেন্ট শতকরা কথাটা না লিখি তাহলে পার্সেন্ট ব্যবহার করতে হবে। এই কতগুলো জিনিস মনে রাখলে অঙ্কগুলো হয়ে যাবে। খুব সহজ অঙ্ক, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। বাকি যেটুকু আছে আমরা পরের দিন করে ফেলবো। আজকে ভিডিও এখানে শেষ থাকলো।